হানিফের খেয়ালি পোলাও। কে এই হানিফ? আসবো বিস্তারিত। আজকে হানিফের আরেকটা গল্প শোনাবো। হানিফ নামটাতে বুঝতে পারছেন পাকিস্তানি নাম। আর এই হানিফ কি খেয়ালি পোলাও পাকাচ্ছেন সেটাও জানাবো। তবে তার আগে একটু জানাই, ভারতের মাস্টার স্ট্রোকের পর পেহেলগাঁও কাণ্ডে যে মাস্টার স্ট্রোক মোদী সরকার নিয়েছে তাতে এই মুহূর্তে থরহরিকম্প। সব থেকে বড় বিষয় তা হচ্ছে সিন্ধু জলবন্টন। তা নিয়ে এই মাস্টার স্ট্রোক খাওয়ার পর পাকিস্তানের তরফ থেকে অবস্থা কোন জায়গায় গিয়েছে তা হয়তো বোঝা যায়, কারণ দীর্ঘ সময় ধরে আমরা পাকিস্তানকে দেখছি, মানে যাদের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে, পাকিস্তানের সাধারণ মানুষজন যে অবস্থার মধ্যে পড়ে রয়েছেন, পরিস্থিতি যে জায়গায়, আর এই পাকিস্তান সন্ত্রাসবাদ যাকে এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে তাকে আবার তোল্লাই দেওয়া, আর সেটাকে যে যে জায়গায় নিয়ে গিয়েছে। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না প্রধানমন্ত্রী বলেছিলেন। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পর তড়িঘড়ি পৌঁছিয়েছিলেন। বৈঠক হয়, সিদ্ধান্ত হয় পাকিস্তানকে ভাতে মারার। আর ঠিক এই মাস্টার স্ট্রোক এই মুহূর্তে কুপকাত। ছবিটা দেখাবো ভারতের এই মাস্টার স্ট্রোক নিয়ে, তারপরে আমি জানাবো আপনাদেরকে, হানিফের গল্প শোনাবো আপনাদেরকে কি খেয়ালি পোলাও পাকাচ্ছে হানিফ। দেখুন আগে এই ছবি। মদতপুষ্ট জঙ্গিদের হামলা পেহেলগাঁওতে, নিহত 26, দেশজোড়া ক্ষোভ। পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের আশা দেশবাসী। এই আবহেই সরাসরি হামলার রাস্তায় না হেঁটে ঘুরপথে প্রত্যাঘাত নয়াদিল্লির। কূটনৈতিক বদলার রাস্তায় হেঁটে স্থগিত করে দেওয়া হলো সিন্ধু জলবন্টন চুক্তি। কিন্তু কি উপায় কার্যকর সিদ্ধান্ত? শুক্রবারই এই নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিন্ধুর জল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, 3 ধরনের নীতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে: শর্ট টার্ম, মিড টার্ম ও লং টার্ম। প্রথমত, বাঁধ সুরক্ষিত রাখতে জল ধরে রাখার জন্য বড় বড় গর্ত খোদাই করে আপাতত সিন্ধু নদের জল সংরক্ষণ, প্রয়োজন মতো সেগুলোকে ব্যবহার করা। দ্বিতীয়ত, পলি পরিষ্কার করে সিন্ধু নদের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এর ফলে দেশীয় কৃষকদের সুবিধা হবে। তৃতীয়ত, সিন্ধু নদের গতি প্রবাহ ঘুরিয়ে দেওয়া। এই 3 মন্ত্রেই ইসলামাবাদকে সহমত দিতে চাইছে নয়াদিল্লি। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল সাফ জানিয়েছেন, পাকিস্তানকে আর এক ফোঁটাও জল দেওয়া হবে না। ওয়াকিবহাল মহল মনে করছে, সরাসরি প্রত্যাঘাতের রাস্তায় না হেঁটে সিন্ধু জলবন্টনের মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করা নয়াদিল্লির মাস্টার স্ট্রোক। এর ফলে জল কষ্ট বাড়বে পাকিস্তানে, ধাক্কা খাবে কৃষিকাজও, প্রবল আশঙ্কা থাকবে খরার। বড়সড় প্রভাব পাকিস্তানের অর্থনীতিতে। এই অবস্থায় নয়াদিল্লির শরণাপন্ন হওয়া ছাড়া ইসলামাবাদের হাতে আর অন্য রাস্তা খোলা থাকবে না। পাকিস্তানের মাটি যে সন্ত্রাসবাদের কাজে ব্যবহার হয়, অতীতে বহুবার সামনে এসেছে। পেহেলগাঁওয়ের হামলার পরেও ফের আর একবার উঠে এলো। এই অবস্থায় সন্ত্রাসবাদ, জঙ্গি ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো শর্ত ইসলামাবাদের ওপর চাপিয়ে দিতে পারবে নয়াদিল্লি। পাশাপাশি এখনই সরাসরি প্রত্যাঘাতের রাস্তায় না হেঁটে কূটনৈতিক চাপ বজায় রেখে আন্তর্জাতিক মঞ্চেও নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখল ভারত। বুঝিয়ে দিল, নয়াদিল্লি এখনও শান্তির পক্ষেই। ইসলামাবাদ যদি জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেয়, ব্যবস্থা নেয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তাহলে প্রকৃত প্রতিবেশীর ভূমিকা পালনে কার্পণ্য করবে না নয়াদিল্লি। যদিও অতীত ইতিহাস বলছে, নয়াদিল্লি ইসলামাবাদ যতবারই কাছাকাছি আসার চেষ্টা করেছে, ততবারই সক্রিয় হয়েছে পাক গুপ্তচর সংস্থা ISI। ভেস্তে গিয়েছে শান্তি প্রক্রিয়া। এই আবহে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেওয়ায় শিক্ষা নিয়ে কি শান্তির পথে হাঁটবে পাকিস্তান? ক্যালকাটা নিউজ। দেখুন, 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি সেটি অ্যাপ্লাই হয়, এবং খুব স্বাভাবিকভাবে পরবর্তী সময়ে, যেটা খুব স্বাভাবিক, মানে আমার পড়শি দেশ, নির্দিষ্টভাবে সেই দেশের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা দেশ, যে দেশ সন্ত্রাসবাদকে উস্কায়, যে দেশ সন্ত্রাসবাদীদেরকে কি বলেন, আপনারা তো শুনেছেন, হ্যাঁ, সন্ত্রাসবাদী যারা পেহেলগাঁওয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাদেরকে যদি স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেন, তাহলে সেই দেশটার মধ্যে সন্ত্রাসবাদ কোন জায়গায় সেটা অন্ততপক্ষে বোঝা যায়। আর তাদের বিরুদ্ধে
কার্যত কূটনৈতিক যুদ্ধে পাকিস্তানের যে অবস্থা, একদিকে বাণিজ্য বন্ধ করবার পর ওষুধ সংকট থেকে শুরু করে একাধিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা তো গেছেই, তার মধ্যে এই হানিফ যে মনে বা খেয়ালে পোলাও পাকাচ্ছে, বলছে জল যদি বন্ধ হয় তাহলে ভারতকে বুঝে নিতে হবে যুদ্ধ। পাকিস্তান নাকি 130টি পরমাণু মিসাইল তাক করে রেখেছে। হানিফের সেই বক্তব্যটা একটু স্ক্রিনে দেখাই। কে এই হানিফ? পাকিস্তানের এক মন্ত্রী, এবং এই মন্ত্রীর মন্তব্য এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর এবং হাস্যকরও বটে। আপনারা ডেফিনেটলি এই মুহূর্তে হুমকির একটু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফুসছে পাকিস্তান খুব স্বাভাবিকভাবেই, কারণ যে পরিকল্পনা ভারতের জন্য নাকি 130টি পরমাণু মিসাইল প্রস্তুত, এটা হানিফের বক্তব্য। ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস দেখায় তবে তারা যেন পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। একেবারে সরাসরি বার্তা, কেউ জানে না আমরা কোথায় পরমাণু রেখেছি, এমনটাও বলছেন তারা। ভারত কোনো পদক্ষেপ করলে, ভারত যদি কোনো পদক্ষেপ করে তাহলে পরমাণু হামলা। ভারত তাকে পরমাণু হামলা, এই যে ভয় দেখানো, আমরা ইতিমধ্যেই হেড টু হেড দেখিয়েছি আপনাদেরকে। কোথায় ভারত, কোথায় পাকিস্তান, কোথায় বিশ্বের চতুর্থ শক্তিধর আর কোথায় 12 নম্বর। তারা আবার এই মুহূর্তে মনে খেয়ালে পোলাও পাকিয়ে পাকিয়ে কথা বলছে। সেই কথা আপনাদেরকে শোনাচ্ছি, একটু শোনাই আপনাদেরকে এই হানিফের বক্তব্য, শুনুন। आप हमारा पानी बंद करोगे, हम आपके खिलाफ ऐलान जंग करेंगे। आप हमारा पानी बंद करोगे, हम आपका सांस बंद करेंगे। आपकी जो गिच्ची है ना, गिच्ची, उसके ऊपर अंगूठा रखकर आपका सांस बंद करेंगे। बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे। अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। বড় বড় বক্তা, বড় বড় বক্তব্য, বড় বড় অনেক হুঁশিয়ারি, বড় বড় অনেক কিছু দেখলাম আমরা, অনেক কিছু বড় বড় বার্তা। আর এই বার্তা যে দেওয়া হচ্ছে কি বেসিসে দিচ্ছেন তারা আমরা জানি না, কিন্তু এই বার্তা যখন সামনে আসছে, ভারতের সেনাবাহিনী গতকাল সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমরা প্রস্তুত। আর প্রস্তুতি কোন জায়গায় তা অন্ততপক্ষে পাকিস্তানের কাছেও গিয়েছে সেই বার্তা। যেভাবে পাকিস্তানকে ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে, তাতে কোথায় কি হতে পারে, তারা কি করে বাঁচবেন, সেটা হয়তো আগে ভাববার জায়গা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, এক এক করে তথ্য গতকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ভারত যদি কোনো স্ট্রাইক করে, এরকম ভাবনা তাদের মনে এই মুহূর্তে রয়েছে। অলরেডি পালাতে শুরু করেছেন অনেকে, সেনার মেজর জেনারেল, এরকম অনেকের আমরা সন্ধান আপনাদেরকে গতকাল দিয়েছি যে তারা ভয়ে মুহূর্তে পালাচ্ছেন, দেশ ছাড়বার একখানা হিড়িক। আর সেই জায়গায় হানিফ আব্বাস, পাকিস্তানের মন্ত্রী, তিনি তার এই বার্তায় আবার এই বিষয় বলছেন, ভয়ঙ্কর ব্যাপার। ঠিক এই জায়গায় সিন্ধু জলবন্টন চুক্তি, সেটা যখন একেবারে স্থগিত করা হলো, তারা পাল্টা আবার ভারতের বিরুদ্ধে পদক্ষেপের জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। আর এই মুহূর্তে আরো একবার বলি, যে বার্তা ইতিমধ্যেই সামনে এসছে, প্রকাশ্যে এসছে, তাতে অন্ততপক্ষে এটা স্পষ্ট যে ভারত এরপর কি করতে পারে, ভারতের শক্তি কোন জায়গায়, ভারতের সঙ্গে বিশ্বের তাবড় শক্তিধর দেশ তারা কি বার্তা দিয়েছে পেহেলগাঁও কাণ্ডের পর। এক এক করে সেই বার্তা হয়তো আরো একবার মগজে ঢুকিয়ে রাখা উচিত পাকিস্তানের। মগজ পর্যন্ত কি পৌঁছচ্ছে না, বার্তা কি যাচ্ছে না? ভারতের সেনাবাহিনীর প্রত্যাঘাত যা ইতিমধ্যেই চলছে পেহেলগাঁও কাণ্ডের পর, এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন গুড়িয়ে দেওয়া হচ্ছে, জঙ্গিদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যেভাবে আটক, যেভাবে এক এক করে প্রশ্নের মুখে যখন পড়তে হয়েছে সেনাবাহিনীর, এই জায়গায় তাদের একেবারে বিভিন্ন জায়গায় তারা যেভাবে পৌঁছচ্ছেন, যেভাবে সন্দেহভাজনদেরকে গ্রেপ্তার করছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং কোনো রকম কোনো কিছু সন্দেহজনক লাগলেই
তার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে এক এক করে পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেহভাজন অনেক ঘটনা আপনারা ধানবাদ থেকে দেখেছেন। এটিএস ইতিমধ্যেই সন্দেহভাজন 5 জন, যাদের মধ্যে মহিলাও রয়েছেন একজন, ইতিমধ্যেই তাদেরকে জেরা করবার প্রচেষ্টা বা প্রক্রিয়াকরণ তা কিন্তু শুরু হয়েছে। ফলত এই খবর, যে খবর আপনাদেরকে জানাচ্ছি, তাতে পাকিস্তান যে হুঁশিয়ারি দিচ্ছে 130টি পরমাণু তাক করে রাখা হচ্ছে, ভারত তো চারিদিক দিয়ে তাক করে রেখেছে সবকিছু। যদি এ ধরনের মন্তব্য চলতে থাকে তাহলে পরে ভারতকে উস্কানি দেওয়া, যেটা আমরা এক্স কর্নেল বা আর্মিদের মুখ থেকে শুনছিলাম, যে তারা বারবার বলবার এটা চেষ্টা করছে যে উস্কাচ্ছে ভারতকে উস্কে কোনো লাভ নেই, ভারতকে উস্কে কোনো লাভ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গে আমরা কথা বলেছি। কি বলছেন দেবাশিস বাবু, আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো। এক এক করে প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। মাফ করবেন, দেবাশিস নন্দী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাশিস বাবু, স্বাগত জানাবো সিএনএ আপনাকে। কি বলবেন এই মুহূর্তে? হানিফ আব্বাস হুঁশিয়ারি দিচ্ছে ভারত যদি জল বন্ধ করে তাহলে পরে নাকি 130টি পরমাণু বোমা তাক করে রাখা হয়েছে। কি বলবেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি আরো একবার যোগাযোগ করবার চেষ্টা করছি। তার আগে আরো একবার জানাই, যে ধরনের হুঁশিয়ারি আসছে তাতে যে ভারত মোটেও আমল দেবেন এটা খুব স্বাভাবিক। তবে হ্যাঁ, ঠিক যেভাবে মন্ত্রী তার মুখ থেকে বার্তা আসছে, তখন এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই হুঁশিয়ারি তো থাকবেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন কি বাতেও আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন। কি বলেছেন শুনুন। आज जब मैं आपसे मन की बात कर रहा हूं तो मन में गहरी पीड़ा है। 22 अप्रैल को पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। पीड़ित परिवारों के प्रति हर भारतीय के मन में गहरी संवेदना है। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, लोकतंत्र मजबूत हो रहा था, पर्यटकों की संख्या में रिकॉर्ड बढ़ोतरी हो रही थी, लोगों की कमाई बढ़ रही थी, देश के दुश्मनों को, जम्मू कश्मीर के दुश्मनों को ये रास नहीं आया। आतंकी और आतंक के आका चाहते हैं कश्मीर फिर से तबाह हो जाए, और इसलिए इतनी बड़ी साजिश को अंजाम दिया। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। এটা হচ্ছে মন কি বাতের বক্তব্য। দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, স্বাগত জানাই আরো একবার। দেবাশিস বাবু, আপনি হানিফ আব্বাসের মন্তব্য তো শুনেছেন ইতিমধ্যেই, আমি আরো একবার আপনাকে সেই মন্তব্যটা শোনাই, আপনিও শুনুন, আমি তারপর আপনার প্রতিক্রিয়া নেব। কি বলছেন হানিফ আব্বাস ভারতকে নিয়ে, দেখুন। आप हमारा पानी बंद करोगे, हम आपके खिलाफ ऐलान जंग करेंगे। आप हमारा पानी बंद करोगे, हम आपका सांस बंद करेंगे। आपकी जो गिच्ची है ना, गिच्ची, उसके ऊपर अंगूठा रखकर आपका सांस बंद करेंगे। बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे। अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। आप हमारा पानी बंद करोगे, हम आपके खिलाफ ऐलान जंग। দেবাশিস বাবু, এই হুঁশিয়ারি আপনি কিভাবে দেখছেন? মানে পাকিস্তানের কি মাথা খারাপ হয়ে গেছে? পাকিস্তানের মাথা তো কখনো ঠিক ছিল না। পাকিস্তান মাথা খারাপ একটি রাষ্ট্র। আমরা বিগত কয়েকদিনে আমরা বিলাল ভুট্টোর বক্তব্য শুনলাম। পাকিস্তানের এক দূতাবাসে, ইংল্যান্ডস্থ দূতাবাসের এক কর্মীর হুমকি দেখলাম।
আজ এই মন্ত্রীর হুমকি শুনলাম। এখন পাকিস্তানের মন্ত্রীদের এগুলো করে টিকে থাকতে হয়, অর্থাৎ তাদের কাছে তো বেসিক যে পাকিস্তানের সমস্যা, জনগণের সমস্যা, সেগুলো প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য নেই। এবং সিন্ধু জল যদি বন্ধ করে দেয় ভারত, তাহলে পাকিস্তানের কৃষি ব্যবস্থা নষ্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়াটার সাপ্লাই বন্ধ হবে এবং না খেতে পেয়ে মরবে, কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ফলে এই অবস্থা পাকিস্তান জনগণকে শান্ত রাখার জন্য এরকম হুমকি দিচ্ছে। পাকিস্তানের জানা উচিত ভারতের কতটা শক্তি রয়েছে, অর্থাৎ পাকিস্তান যদি এমন হুমকি দেয়, আমাদেরও কম মিসাইল নেই, আমাদেরও কম ফাইটার জেট নেই, অর্থাৎ আমরা এয়ার স্ট্রাইক থেকে শুরু করে আমরা করাচিতে কি করেছিলাম 71-এ সারা বিশ্ব জানে, সুতরাং আমরা করতে জানি। সুতরাং হুমকি দিলে তো হবে না, পাল্টা হুমকির জন্য ভারত তৈরি রয়েছে। সুতরাং যুদ্ধের যদি ওরা মানে আহ্বান জানায়, আমরা কড়াভাবে প্রস্তুতি নিচ্ছি, তো আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। কিন্তু পাকিস্তান সামলাতে পারবে তো? ওদের ইকোনমিক ট্রেন তো নেই। যুদ্ধ করতে গেলে যে মানে রসদ দরকার এবং যুদ্ধ পরবর্তী ইকোনমিকে মানে মানে জাগিয়ে তোলার জন্য যে পরিমাণ ক্যাপাবিলিটি দরকার, সেটা পাকিস্তানে নেই। সুতরাং এই ধরনের হুমকি দিয়ে ভারতকে কিছু করা যাবে না। আর ভারতের যদি আমরা বাইলেটারাল মানে বিষয় ছাড়াও দেখি, মাল্টিলেটারালি আমাদের পাশে অনেক দেশ রয়েছে। সুতরাং এমন একটি সন্দেহবাদী রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে সাহায্য দরকার, ভারতের সেই স্ট্র্যাটেজিক পার্টনাররা রয়েছে। সুতরাং পাকিস্তান এখন খুব কোণঠাসা হয়ে গেছে সারা বিশ্বে, ফলে তাদের এই হুমকি ছাড়া কোনো পথ নেই। সুতরাং এই ভবিষ্যতে আরো নেতা মন্ত্রী বা সামরিক প্রধানরা যদি এরকম মানে হুমকি দেয়, আমি মানে আশ্চর্য হবো না। সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নেই আমাদের। ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আরে বলতে হবে তো দেশকে কিছু, বলতে হবে, জানাতে হবে, তাই বড় বড় বাতেলা, বড় বড় বার্তা দেশের মানুষের সামনে রাখছেন এই মন্ত্রী। ভারত, আরো একবার বলছি, নামটা ভালো করে পাকিস্তানের মগজে হয়তো ঢুকিয়ে রাখা উচিত। ডেফিনেটলি পেহেলগাঁওয়ের ঘটনা বড় সড়ো সেই জায়গায় ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু তার মানে এইটা নয় যে ভারত কি করতে পারে। অলরেডি এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তান বুঝে গেছে, সেই ছবি জানে পাকিস্তান, তারপরেও সাহস। যাই হোক, সেই সাহস কোন জায়গায় যেতে পারে আমরাও দেখব। বাস তার এই মুহূর্তের বার্তা, যে বার্তায় হানিফ আব্বাস দিচ্ছেন, একজন মন্ত্রী পাকিস্তানের, বলছেন ভারত যদি জল বন্ধ করে তাহলে পরে সেটা যুদ্ধ হিসেবেই দেখব। এবং ভারতকে আবার এই জায়গায় জানিয়ে রাখছে 130টি পরমাণু বোমা নাকি তাক করে রাখা হয়েছে, মিসাইল। যে মিসাইল অলরেডি পাকিস্তানের ছবি আপনারা দেখেছেন, কি ধরনের মিসাইল বা কি ধরনের যুদ্ধের প্লেন রয়েছে তাদের প্রস্তুত। যাই হোক, এক এক করে সেই মিম এই মুহূর্তে প্রচার হচ্ছে। প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার পি কে সান্যাল আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাবো আপনাকে সিএনএ। কি বলবেন, একজন মন্ত্রী পাকিস্তানের হানিফ আব্বাস, সে বলছেন যুদ্ধ হিসেবে দেখবো যদি জল বন্ধ হয়, আর এটাও হুঁশিয়ারি, 130টি মিসাইল, তাও আবার পরমাণু, তা নাকি ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তান। কি বলবেন এই বার্তার পর? না, পাকিস্তানের সৈন্যরা কিংবা চিফ বোধহয় এখনো ঘুমোচ্ছে। ওয়াজিরাবাদে এক্ষুনি গতকাল একটা বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে। পাকিস্তান বলছে ইন্ডিয়া জেনে শুনে জল ছেড়েছে, আরেক জায়গায় ওদের ব্যারাজ আছে, ওইখানে জল চুকিয়ে গিয়েছে, আর ওরা বলছে হয়তো ইন্ডিয়া গন্ডগোল করেছে। ইন্ডিয়া বলছে না, আমরা কিছু করিনি। এইখানেও আমাদের ইন্ডাস ওয়াটার ট্রিটির অবস্থাটা কি হচ্ছে, পাকিস্তানকে আমরা বোঝাতে আরম্ভ করেছি। অনেকগুলো চ্যানেল আছে যেখান থেকে এক্সেস ওয়াটার, জল, বেশি জল আমরা পাকিস্তানে পাঠিয়ে দিই, ওইগুলো আমরা আস্তে আস্তে সব বন্ধ করব। আর এটা পাকিস্তানকে আমরা জানিয়ে দিয়েছি। পাকিস্তান এখন জলের সম্বন্ধে, নদীতে কিংবা পাহাড়ে যে বরফের অবস্থাটা কি, কতটা সেডিমেন্টেশন হয়েছে আর কতটা বৃষ্টি হবে, এইসব খবর টবর দেয়া বন্ধ করে দিয়েছে। আর ইন্ডিয়া আর কোনো খবর ওয়েদার এর সম্বন্ধে, জলের সম্বন্ধে পাকিস্তানকে দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন পাকিস্তান বুঝতে পারবে না যে বন্যা কবে আসছে কিংবা জল শুকিয়ে যাচ্ছে, ওটা কোথায় কবে হচ্ছে, এইসব ইন্ডিয়া অলরেডি আরম্ভ করেছে। এখনো তাও যদি ইন্ডিয়াকে শাসাতে থাকে যে 130টা বম্ব আছে, 150টা বম্ব আছে,
ইন্ডিয়ার ওপরে কোনো ঠিক ঠিক স্যার, আপনি যেটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসংখ্য ধন্যবাদ জানাবো। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার পি কে সান্যাল, তার সঙ্গে কথা বলছিলাম। আমরা আম পাবলিক যে দাবি সোশ্যাল মিডিয়ায় করছি, বড় দাবি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আম পাবলিকের দাবি ধরেই করছেন। অভিষেক ব্যানার্জি তার পোস্ট একটু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। বড় পোস্ট এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন পেহেলগাঁও কাণ্ডে টুইট করে, অর্থাৎ এক্স স্যান্ডেলে তার পোস্ট, পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে, যে ভাষায় তারা বোঝে সেই ভাষাতে উত্তর দিতে হবে। আরো সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকির সময় নয়, পাক অধিকৃত কাশ্মীর দাবি করার সময় এটা। বড় বার্তা এটাই, পাক অধিকৃত কাশ্মীর দাবি করার এইটাই সময়। বড় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এক্স স্যান্ডেলের বার্তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি যেটা বললেন, পাক অধিকৃত কাশ্মীর দাবি করার সময় এটা। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দাবি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম পাবলিক সাধারণ মানুষও করছেন, এবং যেটায় অবশ্যই তাৎপর্য থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে এই দাবি রাখলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যেকটি মানুষ এক কাটটা, দেশের প্রত্যেকটি মানুষ ফুঁসছেন উপযুক্ত জবাব ভারত দিক পাকিস্তানকে। সেই জবাবের অপেক্ষা আমরাও করছি। কি হয় তার জবাব আগামী সময়, যতই হুমকি আসুক, বার্তা কিন্তু স্পষ্ট ভারতের।